আজকের যে বিষয়বস্তু আমরা বায়োটেকনোলজির প্রসেস অ্যান্ড প্রিন্সিপালের মধ্যে ক্লোনিং থেকে শুরু করব। ক্লোনিং, তো ক্লোনিংটা কী জিনিস, কথাটা এসছে ক্লোন থেকে। ক্লোন ক্লোন মানে হুবহু একই রকম দেখতে, তাকেই বলা হয় ক্লোন। তো এটা প্রোডাকশন হয় বাই অ্যাসেচুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেচুয়াল রিপ্রোডাকশন তৈরি করে যে প্রোজেনি, সেটাই ক্লোন, একে অপরের। কিন্তু বায়োটেকনোলজিতে ক্লোনটা সেটা হচ্ছে কি না, আমরা সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে প্রযোজ্য। ক্লোন হিসাবে কি আমরা ক্লোন করার জন্য, ক্লোনিং করার জন্য আমরা মেনলি ব্যাকটেরিয়া অর ব্যাকটেরিওফাজ ভাইরাস ইউজ করে থাকি। এবার এদের কতগুলো বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। এছাড়াও আমরা রেট্রোভাইরাস হিসাবে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে রেট্রোভাইরাস ইউজ করি। তো যেটা যে এই ব্যাকটেরিয়া এবং এগুলো হোস্ট হিসাবে ব্যবহার করি, এগুলো ভেক্টর, এর মধ্যে ভেক্টর হিসাবে ব্যবহার করি কোনটা না, ব্যাকটেরিয়ার থেকে প্লাজমিড। এছাড়াও আছে কজমিড, ফাজমিড। তো আমাদের এনসিইআরটিতে প্লাজমিডের কথাই বলা আছে, আর অন্যভাবে বলা আছে, যেটা আমি আদার্স যে তোমার জিপমার এমসের যে সাপ্লিমেন্টারি তাতে আমি দিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে দেবে। এই প্লাজমিডের কতগুলো বৈশিষ্ট্য থাকে। প্লাজমিড ন্যাচারালি সার্কুলার ডিএনএ, এবং এর কতগুলো পয়েন্ট থাকে। একটা ফার্স্ট হচ্ছে কি ওরি, মিনিমাম যেটা না থাকবে অরিজিন অফ রেপ্লিকেশন, এবং আরেকটা থাকবে কি সিলেক্টেবল মার্কার, যা দিয়ে আমরা চিনতে পারবো। সিলেক্টেবল মার্কার এটা খুব বিশেষ দরকার। সিলেক্টেবল মার্কার যদি না হয়, সেটা মেনলি হয় কি বিশেষ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা ইউজ করে থাকি। এবং এই যে সিলেক্টেবল মার্কার কোনো সময় হতে পারে অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন হতে পারে, তারপরে কোরামফেনিক্যাল হতে পারে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক। তবে ন্যাচারালি ব্যাকটেরিয়াতে, বিশেষ করে ইকোলাইতে ম্যাক্সিমাম ইকোলাইতে কোনো রকম অ্যান্টিবায়োটিক জিন থাকে না। মাথায় রাখতে হবে, অ্যান্টিবায়োটিক জিন সাধারণত থাকে না। তো এই জন্য বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিকগুলো যে তৈরি করা হয়, সেগুলো কিন্তু এই ব্যাকটেরিয়ার থেকে তৈরি করা হয়। বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে এইগুলো আমরা দেখতে পাই। এছাড়া যেটা বললাম যে এইগুলো থাকবে, যেমন আমরা PBR322, পি ফর প্লাজমিড, এবং BR, দুজন সায়েন্টিস্টের নাম এখানে লেখা আছে, ঠিক আছে, দুজন সায়েন্টিস্টের নাম এখানে লেখা আছে। আর এটা হচ্ছে 322, মানে এরা সিরিয়ালি 322, মানে তার আগে 321 টেস্ট অলরেডি করা হয়েছে। এবং এটা হচ্ছে স্ট্রেনটা হচ্ছে 322 স্ট্রেন। তার মধ্যে আমরা দেখব এছাড়া অনেক রকম তোমার থাকে, মেনলি দুটো থাকে এদের ক্ষেত্রে, টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন। এছাড়া আরেকটা বিশেষ যে পয়েন্ট থাকে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন সাইট। এই তিনটি অবশ্যই থাকবে, ওরি,
রেস্ট্রিকশন সাইট। এবং এই রেস্ট্রিকশন সাইটে একটা বিশেষত্ব থাকবে, রেস্ট্রিকশন সাইটে বিশেষত্ব থাকবে, এখানে সিলেক্টেবল মার্কার যদি থাকে, মানে কোনো যদি তোমার অ্যান্টিবায়োটিক থাকে, তবে সেই অ্যান্টিবায়োটিকটা সে কিন্তু কালচার মেরিতে তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার সে কিন্তু সেখানে শো করাবে। কোনো কারণে যদি এই তোমার হচ্ছে অ্যাম্পিসিলিন বা অ্যান্টিবায়োটিককে আমি যদি ইনঅ্যাক্টিভেট করি, মানে ইনসার্শন ইনঅ্যাক্টিভেশন, ওর মধ্যে যদি কোনো একটা সিকোয়েন্স ঢুকিয়ে দিই, এবং রিকম্বিনেন্ট কোনো একটা জিন, প্যাসেঞ্জার জিন বা অ্যালেন ডিএনএ, তাহলে দেখব যে সে আর প্রকাশ করতে পারছে না। এইভাবে যখন হবে, যদি কোনো কারণে দেখা যায় যে এটা আর প্রকাশ করতে পারছে না, তখন বুঝতে হবে যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা বাইরের জিন প্রবেশ করানো হয়েছে। তখন এটাকে বলবো ট্রান্সফর্মড হয়ে গেল এটা, মানে কম্বিনেশন থেকে, অথবা রিকম্বিনেন্ট, এইভাবে রিকম্বিনেন্ট টেকনোলজি শুরু হয়। এবার আস্তে আস্তে আমরা কিন্তু ভিতরে ঢুকবো, যত পড়বো একদম লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বো, লাইন বাই প্রত্যেকটা লাইনের মধ্যে কী অর্থ লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করব। আমি নোটটা আগে দিয়ে দিয়েছি, সবাই আশা করি পড়ে রেখেছো, ওই জন্য স্পিডে কিছু পড়বো আমরা। ফার্স্ট হচ্ছে কোলিং ভেক্টরস। ভেক্টরস হিসেবে আমরা কী কী নিতে পারি কোলিং ভেক্টর, সেটা আমরা দেখি। প্লাজমিড অ্যান্ড ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস। ব্যাকটেরিওফাজ ইজ ভাইরাস। হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রেপ্লিকেট উইথ ব্যাকটেরিয়াল সেল। তাহলে প্লাজমিড এবং ব্যাকটেরিওফাজের ক্ষমতা আছে রেপ্লিকেশনের মাধ্যমে তার বৈশিষ্ট্যটাকে বাড়িয়ে নেওয়া, উইদাউট দ্য হেল্প অফ জিনোম অফ ব্যাকটেরিয়া সেল। ব্যাকটেরিয়ার যে মেইন জিনোম, তার সাহায্য ছাড়াই এরা নিজেদের বাড়িয়ে নিতে পারবে। কোথায় বসে বাড়াবে? না, হোস্ট সেল। তাহলে প্লাজমিড, এই প্লাজমিড আমরা জানি, প্লাজমিড যদি কোনোভাবে একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিই, বিভিন্ন প্রসিডিওর আছে, তাহলে সে কিন্তু রেপ্লিকেট করে এখান থেকে আরেকটা প্লাজমিড তৈরি করে দেবে উইদাউট হেল্প অফ জিনোম। একইভাবে ব্যাকটেরিওফাজও কিন্তু তাই করবে, এটাই বলা হয়েছে। তাহলে মেইনলি ভেক্টর হিসেবে প্লাজমিড এবং ব্যাকটেরিওফাজ এবং কিছু ক্ষেত্রে রেট্রোভাইরাস, মেনলি প্রাণীর ক্ষেত্রে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে রেট্রোভাইরাসে আমরা নিই। কারণ কি, রেট্রোভাইরাস নিলে পরে আমাদের অনেক সুবিধা হয়। ওখানে আমরা কী করতে পারি না, রিভার্স ট্রান্সক্রিপশন দিয়ে আমাদের পছন্দ মতো সিডিএনএ তৈরি করে নিতে পারি। সিডিএনএ তৈরি করে নিতে পারলে তারপর সেখান থেকে জিন নিয়ে আমরা আবার ক্লোনিংয়ে চলে যেতে পারি। তো প্রসিডিওরটা এই। নেক্সট লাইন বলছে ব্যাকটেরিওফাজেস প্রডিউস ভেরি হাই কপি নাম্বার অফ দেয়ার জিনোম উইদিন দ্য ব্যাকটেরিয়া সেল। ব্যাকটেরিয়াফাজের ক্ষমতা যে প্রচুর কপি নাম্বার তৈরি করতে পারে সে, কারণ ব্যাকটেরিয়াফাজে কী করে, যদি কোনোভাবে ব্যাকটেরিয়াকে, আগের দিন আমরা পড়েছি ব্যাকটেরিয়া দুটো এনজাইম সিক্রেশন করে। কী কী এনজাইম নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না, একটা মিথাইলেশন ঘটিয়ে দেবে, আর একটা কি রেস্ট্রিকশন, তোমার হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী হবে, প্যালিনোমিক সিকোয়েন্স চিনে কেটে ফেলে দেবে। যদি না এটা করতে পারে, তাহলে ব্যাকটেরিওফাজ, মেনলি ব্যাকটেরিওফাজেসকে এরা চিনতেও পারে না, করতেও পারে না। এবং ব্যাকটেরিওফাজ কী করে না, তার জিনোমের মধ্যে ঢুকে এবং জিনোমটাকে তার নিজের করায়ত্ত করে ফেলে, এবং তার সমস্ত মেশিনারি, মানে হোস্ট সেল, দ্যাট ইজ ব্যাকটেরিয়া মেশিনারিকে ব্যবহার করে সে হাই কপি নাম্বার তৈরি করে। ক্লিয়ার? সাম প্লাজমিড, কিছু প্লাজমিড মে হ্যাভ অনলি 1 or 2 কপিজ পার ব্যাকটেরিয়া সেল, একটা কি দুটো থাকবে প্রতি ব্যাকটেরিয়া সেলে। হোয়ারাস আদার্স কত থাকতে পারে? 15 থেকে 150। মনে রেখো কিন্তু এটা 15 থেকে 100 কপি থাকবে পার সেলে। দেয়ার নাম্বার মে বি ইভেন হাই, এর থেকেও কিন্তু বেশি হতে পারে। ইফ উই অ্যাবেল টু লিঙ্ক অ্যান অ্যালেন পিস অফ ডিএনএ উইথ ব্যাকটেরিওফাজ অর প্লাজমিড ডিএনএ। বলল কি, মনে করো এই যে প্লাজমিড, এখান থেকে কোনোভাবে যদি এই অ্যালেন ডিএনএ, এটা হচ্ছে অ্যালেন ডিএনএ, এই অ্যালেন ডিএনএটাকে যদি ইনসার্ট করে ফেলতে পারি এর মধ্যে, কার মধ্যে ইনসার্ট করলাম না, প্লাজমিডের মধ্যে,
এবার যদি আমরা ব্যাকটেরিয়ার সেলের মধ্যে যদি এই প্লাজমিডটা মানে রিকম্বিনেন্ট হয়ে গেল, সেই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে যদি প্রবেশ করাতে পারি তাহলে এও কিন্তু কপি নাম্বার রেপ্লিকেট করবে, সঙ্গে সঙ্গে অ্যালেন ডিএনএ সংখ্যাটাও বাড়াতে শুরু করবে। কি বলছে পড়ে দেখি। ইফ উই আর অ্যাবল টু লিঙ্ক অ্যান অ্যালেন পিস অফ ডিএনএ উইথ bacteriophage or plasmid, we can multiply its number equal to the copy number of the plasmid or bacteriophage। সেই ব্যাকটেরিওফাজ বা প্লাজমিডের কপি নাম্বার যতগুলো হওয়া উচিত ততগুলো কপি অ্যালেন পিস অফ ডিএনএ আমরা তৈরি করে নিতে পারি। মনে করো সাপোজ অ্যালেন পিস অফ ডিএনএ আমরা ইনসুলিনের যে জিনটা সেটা মানুষের কাছ থেকে নিয়ে এসেছি, এটা ইনসুলিনের জিন মনে করো, এটাকে মানুষের কাছ থেকে নিয়ে আমরা ঢুকিয়ে দিয়েছি। তাহলে কি হবে না, এটা তোমার পুরো এর মধ্যে পরপর প্রবেশ করবে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পারবো, এইভাবে পরপর যখন এটা ঢুকে যাবে তখন আমরা ইনসুলিন, এবং এটা কি করবে, এটা পরবর্তীতে সাইকেল কমপ্লিট করবে এবং সাইকেল কমপ্লিট করে এরা সংখ্যা বাড়াবে। নেক্সট কি বলা হচ্ছে, ভেক্টরস ইউজড অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কীভাবে ভেক্টর ইউজ করা হয়, আর ইঞ্জিনিয়ার এমনভাবে ম্যানিপুলেট করা হয় ইন সাচ এ ওয়ে দ্যাট দে হেল্প ইজি লিঙ্কিং অফ ফরেন ডিএনএ অ্যান্ড সিলেকশন অফ রিকম্বিনেন্টস অ্যান্ড নন রিকম্বিনেন্টস। বলা হচ্ছে কি যে এখন বর্তমানে এমনভাবে ম্যানিপুলেট করে ইঞ্জিনিয়ার করে ভেক্টর তৈরি করা হচ্ছে যেখানে খুব সহজভাবে আমরা ফরেন ডিএনএকে লিঙ্ক করতে পারি, এবং লিঙ্ক করে যখন ঢোকাচ্ছি মানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি, ঢুকিয়ে দিচ্ছি, তখন আমরা যে প্রবেশ করছি সেটা কিন্তু রিকম্বিনেন্টস হচ্ছে, সেটাকে আলাদা করতে পারছি, যা নেই তার সঙ্গে নন রিকম্বিনেন্টস। ঠিক আছে, যে ব্যাকটেরিয়ায় এটা প্রবেশ করলো সেটা রিকম্বিনেন্ট, আর যে ব্যাকটেরিয়ায় এটা প্রবেশ করতে পারলো না সেটা নন রিকম্বিনেন্ট। মনে থাকে যেন। The following are the features that are required for facilitated cloning vector। ক্লোনিং ভেক্টরের জন্য কি কি ফ্যাসিলিটেড ক্যারেক্টার্স থাকা দরকার সেটা আমরা এবার দেখব। ঠিক আছে, ফিচার্স রিকোয়ার্ড ফর ফ্যাসিলিটিং ক্লোনিং ইনটু এ ভেক্টর। একটা ভেক্টরের মধ্যে কি কি বৈশিষ্ট্য বিশেষভাবে দরকার, আগেই বলেছি অরিজিন অফ রেপ্লিকেশন দরকার, যে রেপ্লিকেশন সিকোয়েন্স এটি রিচ, কারণ এখানে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, ভাঙতে সুবিধা হয়। এটি রিচ ফ্রম হোয়ার রেপ্লিকেশন, যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে। এটা আমাদের নতুন করে আর জানার দরকার নেই, আমাদের এখন অনেক জ্ঞান বেড়ে গেছে, আমরা জেনে গেছি কোথায় হয়। অ্যান্ড এনি পিস অফ ডিএনএ হোয়েন লিঙ্কড টু দিস সিকোয়েন্স, এই সিকোয়েন্সে যখন কোনো একটা পিস অফ লিঙ্ক অফ ডিএনএ আমরা দেবো, ক্যান মেড টু রেপ্লিকেট উইদিন হোস্ট সেল। তাহলে কী হবে, একদম যখনই আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি, মানে এই যে অরির মধ্যে মনে করো এই জায়গাটায় অরি আছে, অরি আছে, এখানে যদি আমরা পিস অফ লিঙ্ক একটা ফরেন ডিএনএ ঢুকিয়ে দিই, তাহলে কি করবে, ফরেন ডিএনএ ঢুকিয়ে দিলে এটা যখনই ব্যাকটেরিয়ার সেলের মধ্যে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে এ কী করবে না, প্লাজমিড যেভাবে রেপ্লিকেট করবে সঙ্গে সঙ্গে অ্যালেন পিস অফ ডিএনএটাও রেপ্লিকেট করবে হোস্ট সেলের মধ্যে এবং সংখ্যা বাড়িয়ে নেবে। তাহলে এটা বিশেষ বৈশিষ্ট্য অবশ্যই থাকে, অরিজিন অফ রেপ্লিকেশন। দিস সিকোয়েন্স ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য কন্ট্রোলিং অফ কপি নাম্বার। এর আবার একটা বৈশিষ্ট্য হচ্ছে কতগুলো কপি হবে সেই কপি নাম্বারকে কন্ট্রোলিং করবে, কন্ট্রোলিং দ্য কপি নাম্বার অফ লিঙ্ক ডিএনএ যতগুলো, এটা হচ্ছে রোগ প্রোটিনের দ্বারা হয়, তার উপর ডিপেন্ড করে, সে ঠিক করে দেবে কতগুলো কপি নাম্বার হবে, সেটা আমরা পরে আসছি। সো ইফ উই ওয়ান্টস টু রিকভার মেনি কপিজ অফ দ্য টার্গেট ডিএনএ, যদি আমরা অনেকগুলো কপি তৈরি করতে, ইট শুড বি ক্লোন ইন এ ভেক্টর হুজ অরিজিন সাপোর্ট হাই কপি নাম্বার। তাহলে আমরা সেই সমস্ত প্লাজমিডকে আমরা নেব যদি হাই কপি নাম্বার যাদের ROP, যাদের রিপ্রেসার অফ প্রাইমার ROP প্রোটিন আছে হাই কপি নাম্বার, আমরা সেখানে যদি এটা প্রবেশ করিয়ে দিই তাহলে অনেক বেশি পাবো, যেটা লো কপি নাম্বার সেখানে প্রবেশ করে দিই কম পাবো, পরিষ্কার কথা। অ্যাজ রোগ প্রোটিন
রোপ প্রোটিন কি পরেই আমরা দেখতে পাবো। আর ওপি, রোপ প্রোটিন হেল্পস ইন দিস পারপাস, এই পারপাসে রোপ প্রোটিন হেল্প করবে। রোপ মিনস রিপ্রেসার অফ প্রাইমার, একে বলা হয় পুরো নাম হচ্ছে রিপ্রেসার অফ প্রাইমার। ইজ এ স্মল ডাইমেরিক, দুটো খণ্ড নিয়ে তৈরি গঠিত প্রোটিনটা দ্যাট পার্টিসিপেট ইন দ্য মেকানিজম দ্যাট কন্ট্রোল দ্য কপি নাম্বার অফ প্লাজমিড, কতগুলো কপি নাম্বার হবে প্লাজমিডে তার নির্ভর করবে। প্লাজমিডের মধ্যে যদি আমরা ওরির কাছে যদি অ্যালেন ডিএনএ প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে কপি নাম্বার কত হবে? যদি 100টা প্লাজমিড হয়, 100টা অ্যালেন ডিএনএ হবে। সেকেন্ড কী থাকতে হবে না, সিলেক্টেবল মার্কার, যেটা প্রথমে বলেছি সিলেক্টেবল মার্কার অবশ্যই থাকতে হবে। ইন অ্যাডিশন টু ওরি ভেক্টর রিকোয়ার্স এ সিলেক্টেবল মার্কার হুইচ হেল্পস ইন আইডেন্টিফাইং অ্যান্ড ইলিমিনেটিং নন ট্রান্সফরমেন্ট। কী বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, হুইচ হেল্প, যে সিলেক্টেবল মার্কার যে চিনতে সাহায্য করবে 1 নম্বর, এবং বাদ দিতে সাহায্য করবে কাকে না, নন ট্রান্সফর্মেন্ট, যে নন ট্রান্সফর্মেন্ট মানে যার যে পিতামাতার বৈশিষ্ট্য নিয়েই আছে, যার কোনো পরিবর্তন হয়নি, তাকে সে কিন্তু বাদ দিতে পারবে। অ্যান্ড সিলেক্টিভলি পারমিটিং দ্য গ্রোথ অফ ট্রান্সফরমেন্ট, তার মানে সে আবার কি করবে না, সিলেক্ট করে নিল ট্রান্সফরমেন্টকে, যে হচ্ছে অলরেডি রিকম্বিনেন্ট হয়ে গেছে, তাকে আলাদাভাবে সিলেক্ট করে তাকে গ্রোথ করতে সাহায্য করবে। কেন? তার মধ্যে সিলেক্টেবল মার্কার আছে, মানে তার মধ্যে কী আছে আগেই বলেছি, তার মধ্যে অ্যান্টিবায়োটিক জিন রয়েছে। অতএব অ্যান্টিবায়োটিক জিন যদি থাকে, মনে করো অ্যাম্পিসিলিন, অ্যাম্পিসিলিন যদি আমরা নিয়ে কোনো একটা ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিই, সেই ভেক্টরটা যখন যে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো, সেই ব্যাকটেরিয়া কিন্তু অ্যাম্পিসিলিন মিডিয়াতে বেঁচে থাকবে। অথচ সেই প্রজাতিরই অন্য যে ব্যাকটেরিয়া যার মধ্যে অ্যাম্পিসিলিন নেই, সে কিন্তু মারা যাবে। অতএব এইভাবে আমরা নন ট্রান্সফরমারকে আলাদা করে ফেলতে পারবো। ট্রান্সফরমেশন ইজ এ প্রসিডিওর, কি এটা একটা প্রসিডিওর থ্রু হুইচ এ পিস অফ ডিএনএ ইজ ইন্ট্রোডিউস ইন দ্য হোস্ট সেল। ট্রান্সফরমেশন আমরা পড়ে এসেছি কোথায় না, আমরা পড়ে এসেছি আগেই জেনেছি গ্রিফিথের পরীক্ষা। সেখানে কি হয়েছিল না, R2 টাইপ ব্যাকটেরিয়া, যে R2 টাইপটা যেটা হচ্ছে তোমার এই রোগ সৃষ্টিকারী, তোমার হচ্ছে টিউবারকুলোসিস, সেটাকে কি করছে না, ভিরুলেন্টে S3 টাইপের তৈরি করে দিয়েছে, এবং দুটোর মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তাহলে মিডিয়ামে ডিএনএ বেরিয়ে গেছে, ডিএনএটা তাহলে ঢুকেছে নিশ্চয়ই। তাহলে একটা মিডিয়াম থেকে, একটা মিডিয়ামের মাধ্যমে যখন সরাসরি সংযোগ না হয়ে, মনে করো এইখানে একটা কোষ ছিল, এখানে একটা কোষ ছিল, এখানে কোনো একটা জিন বৈশিষ্ট্য এই মাঝখানে মিডিয়ামে আসলো, এসে আবার এর মধ্যে প্রবেশ করে গেল। এ ছিল প্লাস, যখন এখানে প্রবেশ হলো এটাও মাইনাস ছিল, হয়ে গেল প্লাস। তো এই যে ভ্যাক্টরটা প্রবেশ করলো, এটা কীভাবে প্রবেশ করলো? বাই দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন। কারণ হচ্ছে আমরা জানি এই যে তোমার হচ্ছে রিপ্রোডাকশনটা 3টে পদ্ধতি, কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন, আমরা পড়ে এসেছি। তো এখানে এই যে ট্রান্সফরমেশনটা হলো, এই ট্রান্সফরমেশনটা হওয়ার জন্য সেলকে কম্পিটেন্ট হতে হয়। কম্পিটেন্ট হতে গেলে কী করতে হবে না, সে নেওয়ার উপযুক্ত তৈরি করতে হবে। তাহলে উপযুক্ত তৈরি করতে কী করে, প্লান্ট সেলকে করাটা খুব একটু টাফ, আর অ্যানিমেল সেলকে করাটা একটু ইজি। অ্যানিমেল সেলকে খুব ইজিভাবে করা যায়, কিন্তু প্লান্ট সেলকে করতে গেলে প্রথমে কী করতে না, মেনলি ডাবল ক্যাটায়ন মানে মেনলি ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, CaCl2 ইউজ করা হয়। তো ইউজ করলে কি হয় না, সেল ওয়ালটা প্রথমে পোরাস হয়ে যায়। পোরাস হয়ে গেলে পরে মনে করো সেল ওয়াল, তার মধ্যে এই সেল ওয়াল, এটা হচ্ছে সেল ওয়াল, এটা আউটসাইড সেলের, আর এটা হচ্ছে মেমব্রেন, এটা ইনসাইড সেলের। তাহলে কি হবে না, প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড দিলে পরে ডিএনএটা প্রথমে প্রবেশ করে পোর হয়ে গেলে এইরকম জায়গায়, মানে ইন বিটুইন সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মাঝখানে আসবে। তারপর আমরা কি ইউজ করি না, হিট শক, প্রথমে আইস, বরফে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সেলটাকে রেখে তারপরে আমরা আবার কী করি 42 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার নিয়ে আসি সেলটাকে।
তাহলে কি হয়, হঠাৎ জমে যাওয়া সেল মেমব্রেন যখন হিট পায় সে তার পোরগুলো যে সরে আসতে থাকে, সঙ্গে সঙ্গে এই ডিএনএটা ভিতরে প্রবেশ করবে। দিস ইজ দ্য প্রসিডিওর কল্ড ট্রান্সফরমেশন। তাহলে হোস্ট ব্যাকটেরিয়ার মধ্যে এইভাবে আমরা ডিএনএকে প্রবেশ করাতে পারি। হলো নর্মালি দ্য জিনস এনকোডিং রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক সাচেস অ্যাম্পিসিন। কী বলছে, নর্মাল সাধারণত যে জিনস এনকোড করে মানে প্রকাশ করে রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স, তারা হচ্ছে অ্যাম্পিসিলিন হতে পারে, কোরামফেলিকেন হতে পারে, টেট্রাসাইক্লিন হতে পারে, ক্যানামাইসিন হতে পারে। অ্যাকর্ডিং টু এনসিআরটি চার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের কথা বলা হয়েছে। এছাড়াও আছে, কিন্তু চারটেকে ভুলো না, ক্যানামাইসিন। ক্যানামাইসিনটা তোমাদের হচ্ছে নতুন নাম, বাকিগুলো ওষুধ হিসাবে তোমরা অনেক শুনেছ। আর ইউজফুল সিলেক্টেবল মার্কার, দ্য সিলেক্টেবল মার্কার ইজ নাথিং বাট দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। ক্লিয়ার? সিলেক্টেবল মার্কার মানে কি, আমরা মার্ক এমন মার্ক যে মিডিয়ামে যাবে, সেই মিডিয়ামে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা প্রকাশ করবে। যেমন অ্যাম্পিসিলিন যদি থাকে, তাহলে অ্যাম্পিসিলিন আছে আর অ্যাম্পিসিলিন নেই, দুটোকে আলাদা করে দিতে পারবো। আবার কোনো একটা ব্যাকটেরিয়ার অ্যাম্পিসিলিনও আছে, আবার টেট্রাসাইক্লিনও আছে, আর কোনো একটা ব্যাকটেরিয়ার শুধুমাত্র অ্যাম্পিসিলিন আছে। তাহলে মনে করো ব্যাকটেরিয়াগুলোকে আমরা প্রথমে অ্যাম্পিসিলিন, এখানে অ্যাম্পিসিলিনে দিলাম, তাহলে এই অ্যাম্পিসিলিনে দিলে সব ব্যাকটেরিয়া বেঁচে রইল। কিন্তু এইবার এই ব্যাকটেরিয়াগুলো তুলে আমরা যখনই এখানে অ্যাম্পিসিলিন থাকতেও পারে, নাও থাকুক, এবং প্লাস টেট্রাসাইক্লিন মিডিয়াম দিলাম, তাহলে যে ব্যাকটেরিয়ার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন থাকবে সেই বেঁচে থাকবে, বাকিটা মারা যাবে। ক্লিয়ার আছে? তাহলে এখান থেকেও কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু প্রমাণ করবো। আমি আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছি, বুঝতে হবে যে কী বলতে চাইছি। তার মানে কত রকম প্রসিডিউর, কীভাবে আমরা সেপারেশন করব, কীভাবে আলাদা করব। নর্মালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা ছাত্ররা খেয়াল করে না। নর্মালি ইকোলাই সেল ডু নট ক্যারি রেজিস্ট্যান্ট এগেনস্ট এনি অফ দিস অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার? সাধারণত ইকোলাই সেলে রেজিস্ট্রেশন অ্যান্টিবায়োটিক জিন থাকে না সাধারণত, সেই জন্য তারা মারা যায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম হয়ে তৈরি হয়ে আসে। নেক্সট হচ্ছে ক্লোনিং সাইট, মানে যেখান থেকে ক্লোনিং শুরু হবে। ইন অর্ডার টু লিঙ্ক দ্য অ্যালেন ডিএনএ, দ্য ভেক্টর নিডস টু হ্যাভ এ ভেরি ফিউ, কি বলছে, ভেরি ফিউ, খুব ইম্পর্টেন্ট কথা, প্রেফারেবলি অ্যাট লিস্ট সিঙ্গেল, সবচেয়ে ভালো হয় যদি একটি থাকে রিকগনিশন সাইট ফর দ্য কমনলি ইউজ রেস্ট্রিকশন এনজাইম। ভালো করে বুঝতে হবে। দেখো, রেস্ট্রিকশন সাইট কিন্তু অনেক থাকতে পারে, ঠিক আছে? রেস্ট্রিকশন সাইট অনেক থাকতে হবে, যেমন তোমার হচ্ছে এর ক্ষেত্রে আমরা পিবিআর 322-তে আমরা দেখব অনেকগুলো আছে। কিন্তু যেখানে আমরা লিঙ্ক করব ডিএনএ, অ্যালেন ডিএনএকে লিঙ্ক করব, সেইখানে সবসময়ের জন্য ভেক্টরের ক্ষেত্রে যে ভেক্টরে ইউজ করব, সবসময়ের জন্য আমরা কি করব না, দেখব সবচেয়ে কম, অ্যাটলিস্ট সবচেয়ে কম মানে একটি থাকলে সবচেয়ে ভালো। বেশি থাকলে কী হবে, বেশি যদি রেস্ট্রিকশন সাইট থাকে তাহলে ওই প্লাজমিডটাকে অনেকগুলো টুকরোতে করে দেবে। একটা থাকলে কী হলো, এই একটা জায়গায় মনে করো রেস্ট্রিকশন সাইট আছে, একটা জায়গা, তাহলে এইখানে একটা জায়গায় কাটলো, একটা জায়গা কেটে দিল। কিন্তু এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে অনেকগুলো টুকরো হয়ে গেল, 3টে হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের এক্সপ্লেন করতে অসুবিধা হবে। লাইনটা কি বললো, ক্লোনিং সাইটের কী বৈশিষ্ট্য হওয়া উচিত, ইন অর্ডার টু লিঙ্ক দ্য অ্যালেন ডিএনএ দ্য ভেক্টর নিডস টু হ্যাভ ভেরি ফিউ, প্রেফারেবলি অ্যাট লিস্ট সিঙ্গেল রিকগনিশন সাইট ফর দ্য কমনলি ইউজ রেস্ট্রিকশন এনজাইমস। কমনলি ইউজ রেস্ট্রিকশন এনজাইম করবো, তার জন্য কিন্তু একটাই থাকতে পারে, একটা থাকা উচিত। দেখো, রেস্ট্রিকশন সাইটস কিন্তু অনেক থাকতে পারে, যেমন রেস্ট্রিকশন সাইট দেখো অনেকগুলো থাকতে পারে, কিন্তু এনজাইম
যেটা মানে রেস্ট্রিকশন বলতে বিভিন্ন এনজাইমের, যেমন এমপিসিলিনের জন্য আছে, তারপর রেস্ট্রিকশন সাইট মনে করো ইকো আর1-এর জন্য আছে, BEM3-র জন্য আছে, এরকম বিভিন্ন PST1-এর জন্য আছে, PV1-2-র জন্য আছে, বিভিন্ন আমরা দেখব পরে। তাহলে অনেকগুলো কিন্তু এরকম সাইট থাকবে, কিন্তু এনজাইমের জন্য যেন একটাই সাইট থাকে যেখানে কাজ করতে পারবে, সে কাটতে পারবে। ঠিক আছে, এটা আমি পরে আরও ক্লিয়ার করব, জায়গাটা যাই ডায়াগ্রামটা সেখানে আরও ক্লিয়ার করব। প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান রিকগনিশন সাইট যদি একের বেশি হয় তাহলে কি হবে না, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বিভিন্ন টুকরো করবে, উইদিন দ্য ভেক্টর উইল জেনারেট সেভারেল ফ্র্যাগমেন্টস হুইচ উইল কমপ্লিকেট দ্য জিন ক্লোনিং। তাহলে জিন ক্লোনিংয়ের যে উদ্দেশ্যে আমরা কাজ করব সেই উদ্দেশ্যটা আমরা ঠিকমতো করতে পারবো না। ওয়ান আইডিয়াল ভেক্টর, যেটা আমি নিজে বলছি, আইডিয়াল ভেক্টর শুড হ্যাভ মাল্টিপল রেস্ট্রিকশন সাইট। কি বলছে? মাল্টিপল রেস্ট্রিকশন সাইট থাকুক, কোনো অসুবিধা নেই। একটা আইডিয়াল ভেক্টরে অনেকগুলো মাল্টিপল রেস্ট্রিকশন সাইট, বোঝো ভালো করে বোঝো, রিকগনিশন সাইট আর রেস্ট্রিকশন সাইট দুটো আলাদা কিন্তু। রিকগনিশন সাইট কে চিনবে? রেস্ট্রিকশন এনজাইম। ভালো করে বোঝো, রিকগনিশন সাইটকে কি চিনবে? রিকগনিশন সাইটকে কে চিনবে? রেস্ট্রিকশন সাইট। ভালো করে বুঝে নাও, রিকগনিশন সাইটকে কে চিনছে? রেস্ট্রিকশন এনজাইম, রিকগনিশন সাইটকে কে চিনবে? রেস্ট্রিকশন এনজাইম। এরকম যদি অনেকগুলো রিকগনিশন সাইট থাকে অনেকগুলো টুকরো হয়ে যাবে। কিন্তু একটা আদর্শ ভেক্টরের ক্ষেত্রে মাল্টিপল রেস্ট্রিকশন সাইট ফর ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমে থাকতে পারে। তাহলে ফর ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমের জন্য, তাহলে একটা কি ইকো আর1-এর জন্য থাকলে, একটা BEM3-র জন্য থাকলে, এরকম বিভিন্ন রকম থাকতে পারে, একটা PST1-এর জন্য থাকলো, সেটা ঠিক আছে, কিন্তু একটির জন্য একটিই থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলা হচ্ছে, আবার বলছি, রেস্ট্রিকশন সাইটের জন্য একটি রেস্ট্রিকশন এনজাইম থাকা উচিত, একটি রেস্ট্রিকশন সাইট থাকা উচিত রেস্ট্রিকশন এনজাইমের জন্য। কিন্তু আইডিয়াল ভেক্টরে মাল্টিপল রেস্ট্রিকশন সাইট থাকবে, ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম, বাট ওয়ান রেস্ট্রিকশন সাইট, only one restriction site, one restriction enzyme, only one restriction site is needed in the as in PVR-2। যেমন এখানে দেখো, এই যে ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো, এই ডায়াগ্রামটা থেকে কিন্তু বড় কিছু ফিগার 11.4-এ বলা হচ্ছে ই কোলাই ক্লোনিং ভেক্টর PBR322 হুইচ শোয়িং কী করছে? রেস্ট্রিকশন সাইট কী কী আছে? একদম এনসিটির কথা, হিন টু BEM-H1, SAL1, PVU2, PST1, PVU1, ইকো আর1, CALA1, CLA, CALA1, এতগুলো আছে। কটা আছে? 3, 2, 5 আর 3, 8টা আছে। 3, 2, 5 আর 3, 8টা হচ্ছে তোমার রেস্ট্রিকশন সাইট আছে, মনে রাখো। এবার আর কি আছে? ORI, অরিজিন অফ রেপ্লিকেশন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে কি? অ্যাম্পিসিলিন। আর ফর রেজিস্ট্যান্স, বাধা দেয়, আর ফর রেজিস্ট্যান্স, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। তাহলে টেট্রাসাইক্লিন, দেখো কীভাবে মার্কারটা কোথায় কী হচ্ছে, মার্কার মানে হচ্ছে কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। খুব ভালো করে বোঝো, একদম ধ্যান দাও এখানে, অন্য কোনো দিকে লক্ষ্য করো না। তাহলে এটা কি সাইট? BEM এবং SAL হচ্ছে রেস্ট্রিকশন সাইট। এই রেস্ট্রিকশন সাইট কে চিনতে পারবে না? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সে এই জায়গায় প্যালিন্ড্রোমিক দেখে কাটতে পারবে। ক্লিয়ার? ভালো করে বোঝো, কোনো রকম যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু গণ্ডগোলটা করবে, আর কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে রেস্ট্রিকশন সাইট BEM-H1, SAL1, PST1,
ওয়ান, তারপর হচ্ছে পিভি ইউ ওয়ান, এইগুলোর মধ্যে দেখো রেস্ট্রিকশন সাইট, তার মধ্যে কিন্তু কি আছে না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বসে আছে, ভালো করে বুঝো। তাহলে এইটাকে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়, এই জিন আছে এইখানে, কোনো কারণে যদি এখানে কোনো একটা ডিএনএ যদি ঢুকিয়ে দিই, তাহলে এই টেট এখানে মনে করো কোনো একটা অ্যালেন ডিএনএ কেন ব্যাম রেস্ট্রিকশন সাইট আছে, যদি ঢুকিয়ে দিতে পারি তাহলে এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা কাজ করবে না, তখন এই জিনটা কাজ করবে অ্যালেন ডিএনএ। তাহলে কী করলাম, ইনসার্ট করলাম অ্যালেন ডিএনএ, তাহলে ইনসারশন ইনঅ্যাক্টিভেশন, কে না টেট্রাসাইক্লিন ইনঅ্যাক্টিভেট হয়ে গেল, তাহলে এটাকেই বলা হয় ইনসারশন ইনঅ্যাক্টিভেশন। ক্লিয়ার হচ্ছে? খুব ভালো করে বোঝো। এবার এখানেও সে একই কথা হতে পারে। তাহলে কি কি আছে, 8টা হচ্ছে রেস্ট্রিকশন সাইট আছে, 2টো হচ্ছে তোমার কি আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস অর্থাৎ সিলেক্টেবল মার্কার, অরিজিন অফ রেপ্লিকেশন, রোপ প্রোটিন আছে, ঠিক আছে। আর ফর রেজিস্ট্যান্ট, দেন এখানে কি বলা হচ্ছে রোপ কোডস ফর প্রোটিন, এইখানে লেখা আছে এনসিআরতে, প্রোটিনস ইনভলভ ইন রেপ্লিকেশন অফ প্লাজমিড। এই রোপ প্রোটিন, রিপ্রেশন রোপ প্রোটিন ঠিক করবে কতগুলো কপি তৈরি হবে এই প্লাজমিডের। ক্লিয়ার? এগুলো কিন্তু ভালো করে বুঝে নাও, এবং কোথায় কোনটা অবস্থান করেছে, ইকো R1 কোথায় খেলা, এটা একদম মুখস্থ হয়ে দেবে। 2021 সালে এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমি আগের পেজে আবার এসেছি, কী করতে এসেছি না, প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান রিকগনিশন সাইট, দেখো ভালো করে, প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান রিকগনিশন সাইট কী করবে, ব্যাক্টেরিয়াকে ভেঙে দেবে, কিন্তু একটি রিকগনিশন সাইট যদি থাকে, তার মানে এখানে ফিরে আসি, এখানে কি বললাম না, এই রিকগনিশন বেম আর কোথাও কিন্তু নেই, বেম H1, তাহলে এই যে রিকগনিশন সাইট এ কিন্তু একটাই আছে, এক জায়গাতেই কাটবে, এই জায়গায় কাটতে গেলে অন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস লাগবে, এখানে কাটতে গেলে অন্য নিউক্লিয়াস লাগবে, এখানে কাটতে গেলে অন্য নিউক্লিয়াস লাগবে, তার মানে রেস্ট্রিকশন সাইট মোর দ্যান ওয়ান হওয়া বিশেষ বৈশিষ্ট্য, খুব ভালো লক্ষণ। কিন্তু রেস্ট্রিকশন সাইটস যতই সংখ্যায় হোক না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটা রেস্ট্রিকশন সাইট একটি থাকা সবচেয়ে বেশ, একের বেশি হলে পরেই আমাদের রিকম্বিনেন্ট টেকনোলজি তৈরি করতে গেলে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে অসুবিধা ফিল করতে হবে। শোনো, কোশ্চেন কিন্তু কীভাবে করবে বুঝতে পারছো, এতক্ষণ কেন আমি এখানে সময় দিলাম এই কারণেই যে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। এছাড়াও PUC19 ক্লোনিং ফ্যাক্টর আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমরা দেখে নিও। ল্যাক জেড জিন এখানে প্রবেশ করানো হচ্ছে, কারণ আমাদের পড়তে হবে ল্যাক জেড জিন কী করে না, এটা আমরা জানি। পলিসিস্টিনে যেটা পেয়েছিলাম, বিটা গ্যালাক্সোসাইডের এনজাইম তৈরি করে, যা কিনা ল্যাকটোজ, দুগ্ধপ্রোটিন ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজ আর গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে। তাহলে এই ল্যাক জিনকে যদি আমরা কোনোভাবে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, ইনসারশন ইনঅ্যাক্টিভেশন, তাহলে বুঝতে পারবো রিকম্বিনেন্ট হয়েছে কিনা, সেটা আমরা পরে আসছি, আরও ক্লিয়ার হবে। দ্য লাইগেশন অফ ডিএনএ, অ্যালেন ডিএনএ, কি করব, যুক্ত করব। লাইগেশন অফ অ্যালেন ডিএনএ ইজ ক্যারিড আউট অ্যাট এ রেস্ট্রিকশন সাইট, তার রেস্ট্রিকশন সাইটে আমরা ঢুকাবো প্রেজেন্ট ইন ওয়ান অর টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, কোথায় না যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়েছে, যে রেস্ট্রিকশন সাইটে, এইমাত্র দেখলাম Web3, এই কিছুক্ষণ আগে দেখলাম, কোন রেস্ট্রিকশন সাইট দেখো, এই যে এইখানে রেস্ট্রিকশন সাইটটা, এই যে রেস্ট্রিকশন সাইট বেম H1, এইখানে আমরা অ্যালেন ডিএনএ ঢোকাবো, যেখানে কি আছে না সিলেক্টেবল মার্কার রয়েছে। ক্লিয়ার? অ্যাম্পিসিনের ক্ষেত্রে একই কথা। তাহলে রেস্ট্রিকশন লাইনটা আবার বোঝো,
The ligation of allen DNA is carried out at a restriction site present in one of two antibiotic resistant gene. তাহলে যে কোনো একটাকে, দুটো অ্যান্টিবায়োটিক জিনের যে কোনো একটার মাঝখানে আমরা প্রবেশ করাবো। যেমন অ্যাম্পিসিলিনকে বাদ দিলাম, টেট্রাসাইক্লিনকে নিলাম, তার মধ্যে ঢোকাবো। ফর এক্সাম্পল, উই ক্যান লাইগেট এ ফরেন ডিএনএ at the BAMH site tetracycline resistant gene in vector PBR332। কি বলা হলো না, আমরা যদি অ্যালেন ডিএনএকে, অ্যালেন পিস অফ ডিএনএ, সেটা ইনসুলিনের জিন হতে পারে, যাই হোক না কেন, ধরে নিই আমরা ইনসুলিন নিতে পারি, অন্য কিছু নিতে পারি, যদি আমরা কোন রেস্ট্রিকশন সাইটে না BAMH1 রেস্ট্রিকশন সাইটে টেট্রাসাইক্লিন যেখানে রেজিস্ট্যান্ট জিন আছে সেখানে যদি প্রবেশ করিয়ে দিই, ঠিক আছে, তাহলে কী হবে, টেট্রাসাইক্লিন কাজ করতে পারবে না। ক্লিয়ার? এখানে পিবিআর হচ্ছে পি ফর প্লাজমি, যেটা বলছিলাম, বি ফর বলিভার, আর আর ফর রড্রিগেজ, দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল কত, 322 নম্বর সিরিয়ালে। তাহলে কি করলাম আবার বুঝি, এই যে এরিয়াটা আমি পুরোটা আঁকছি না, এখানে আছে হচ্ছে BAMH1 এবং এইখানের মধ্যেই আছে হচ্ছে, মনে করো এর মধ্যে, এইটুকের মধ্যে আছে টেট্রাসাইক্লিন এনজাইম, এবং এইখানে চিরে আমরা প্রবেশ করিয়ে দিলাম একটা জিন। তাহলে কি হলো না, এরকম অবস্থানটা করলাম, এইখানে অ্যালেন ডিএনএটাকে প্রবেশ করেছি, টেট্রাসাইক্লিনের এরিয়াটা কিন্তু সাইডে, এটা হচ্ছে অ্যালেন ডিএনএর জায়গায় প্রবেশ করেছি, অ্যালেন ডিএনএ, এই অ্যালেন বা ফরেন ডিএনএটাকে এখানে প্রবেশ করিয়েছি, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে টেট্রাসাইক্লিনকে আমরা নষ্ট করেছি, কারণ এই যে বেমের এই জায়গাটায়, এই বেমের এই জায়গাটাই হচ্ছে তোমার রেস্ট্রিকশন সাইট, তাহলে এই বেমের এই জায়গাটা রেস্ট্রিকশন সাইট, তাহলে এটাকে আমরা অ্যালেন্ডিয়ানকে ঢুকেছি, টেট্রাসাইক্লিন এখানে ঢুকিয়ে দিয়েছি। তাহলে কি ঘটনা ঘটবে, দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড উইল লস টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট ডিউ টু ইনসারশন অফ ফরেন ডিএনএ। তার মানে টেট্রাসাইক্লিনের যে বৈশিষ্ট্য, যে রেজিস্ট্যান্ট পাওয়ার, সেটা নষ্ট করেছি, but can still be selected out from non-recombinant ones by plating the transformant on tetracycline containing medium। তার মানে কি, এবার একটা মিডিয়াম আমরা নিয়েছি, মিডিয়ামে কি আছে, আমরা টেট্রাসাইক্লিন দিয়ে দিয়েছি, টেট্রাসাইক্লিন মানে অ্যান্টিবায়োটিক দিয়েছি। এবার যে ডিএনএটায় টেট্রাসাইক্লিন আছে, মানে ইনসারশন করিনি, সেটা যখন এর মধ্যে পড়বে সে বেঁচে যাবে, কিন্তু এই যে রিকম্বিনেন্টটা, সেটা যখন এর মধ্যে ঢোকাবো সে কিন্তু মারা যাবে ডাইরেক্ট। ক্লিয়ার হয়েছে? কারণ ইনসারশন ইনঅ্যাক্টিভেশন করে দিয়েছি টেট্রাসাইক্লিনকে। তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি যে না, আমাদের রিকম্বিনেন্ট এটা করতে পারি। যদি মারা যায় তাহলে বুঝবো এটা রিকম্বিনেন্ট হয়েছে, আর যদি মারা না যায় বলবো আমরা সেটা রিকম্বিনেন্ট হয়নি। ক্লিয়ার? এটা তো নেগেটিভ পন্থা। পজিটিভ পন্থাটা কি সেটাও দেখব। দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড উইল লস টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স ডিউ টু ইনসারশন অফ ফরেন ডিএনএ বাট ক্যান still be selected out from non-recombinant by plating transformant on tetracycline। কী করবে, নন রিকম্বিনেন্ট যেটা সেটা বেঁচে থাকবে আর এটা মারা যাবে। এবং শুধু তাই নয়, যদি আমাদের ওই জিনটা, যদি মনে করো জিনটা যদি আমাদের অন্য কোনো বিটা গ্যালাক্টোসাইডে জেড জিন থাকতো, তাহলে তো আরও বিপদ, তাহলে বিটা গ্যালাক্টোসাইড তৈরি হতো না। সেটাতে আসছি দেখি আস্তে আস্তে। দ্য ট্রান্সফরমেন্ট মানে যেটা হচ্ছে রিকম্বিনেন্ট হয়েছে, গ্রোয়িং অন অ্যাম্পিসিলিন কন্টেনিং মিডিয়াম আর দেন ট্রান্সফার্ড অন মিডিয়াম কন্টেনিং টেট্রাসাইক্লিন। তাহলে কী হবে, যেটা ট্রান্সফর্ম হয়েছে সেটা কিন্তু টেট্রাসাইক্লিনকে নষ্ট করেছে। তাহলে অ্যাম্পিসিলিনে যদি নিই তাহলে সে অ্যাম্পিসিলিনে বেঁচে থাকবে, কিন্তু টেট্রাসাইক্লিন নিলে পরে সে মরে যাবে। ক্লিয়ার? কী বলছে, দ্য ট্রান্সফরমেন্ট গ্রোয়িং অন অ্যাম্পিসিলিন কন্টেনিং মিডিয়াম আর দেন transform on a medium containing tetracycline, the recombinant
recombinants will grow in ampicillin containing medium but not that containing tetracycline. ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? মনে করো এই যে মিডিয়ামটা অ্যাম্পিসিলিন আছে আর এই মিডিয়ামটায় আছে হচ্ছে টেট্রাসাইক্লিন মিডিয়াম, তাহলে ট্রান্সফরমেন্ট আর নন ট্রান্সফরমেন্ট দুটোই এখানে দিলাম, দুটোই বেঁচে রইল, বা শুধু মনে করো ট্রান্সফরমেন্টটা দিলাম। কেন বেঁচে রইল? কারণ তার অ্যাম্পিসিলিনটা রয়েছে, আমরা তো টেট্রাসাইক্লিনটাকে নষ্ট করেছি, তাহলে এখানে সে লাইভ থাকবে। কিন্তু এইটাকেই যদি আমরা টেট্রাসাইক্লিন দিই তাহলে কেন, এর যে দুটো জায়গা ছিল, একটা হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্টের জায়গা আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, আমরা টেট্রাসাইক্লিনকে মেরে ফেলেছি, ইনসারশন অ্যাক্টিভেশন করেছি, এইখানে যখনই দেব এ মারা যাবে। ক্লিয়ার? বাট নন রিকম্বিনেন্ট যেটা নন ট্রান্সফরমেন্ট উইল গ্রো অন মিডিয়াম কন্টেনিং বোথ, দুটোর মধ্যেই, দুটো অ্যান্টিবায়োটিকের মধ্যেই সে বেঁচে থাকতে পারবে, যেটা তার তো দুটোই ছিল, তার অ্যাম্পিসিলিনও ছিল, তার টেট্রাসাইক্লিনও ছিল। ইন দিস কেস ওয়ান অ্যান্টিবায়োটিক জিন রেজিস্টার্ড জিন দ্যাট ইজ অ্যাম্পিসিলিন হেল্পস ইন সিলেক্টিং দ্য ট্রান্সফরমেন্ট, তাহলে এইখানে সিলেক্ট করতে আমাদের সাহায্য করলো, একটা যেহেতু অ্যান্টিবায়োটিক আছে সেটাই আমাদের সিলেক্ট করতে সাহায্য করলো। ক্লিয়ার? whereas the other antibiotic resistant, that is tetracycline gene, gets inactivated due to insertion. দেখেছো? ইনসারশন ইনঅ্যাক্টিভেশন হয়ে গেল, তাহলে কি হলো? গেটস, যেটা হচ্ছে আদার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, দ্যাট ইজ, এখানে আমি লিখে দিয়েছি এটা তোমার বোঝার সুবিধার জন্য, জিন গেটস ইনঅ্যাক্টিভেটেড ডিউ টু ইনসারশন অফ অ্যালেন ডিএনএ অ্যান্ড হেল্পস ইন সিলেকশন রিকম্বিনেন্ট, তাহলে আমরা সিলেকশন করতে পারলাম রিকম্বিনেন্ট। ক্লিয়ার হলো? একদম পরিষ্কার, একদম প্লেনভাবে বোঝো যে একটি প্লাজমিডে দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল, মানে সিলেক্টেড মার্কার ছিল দুই পাশে, একটা হচ্ছে অ্যাম্পিসিলিন আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন। আমরা অ্যাম্পিসিলিনকে আঘাত করলাম না, কিছু ব্যাকটেরিয়ার টেট্রাসাইক্লিনকে আঘাত করলাম, সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম অ্যালেন পিস অফ ডিএনএ ঢুকিয়ে, তাহলে সেটা রিকম্বিনেন্ট হলো, মানে রিকম্বিনেন্ট নতুন রিকম্বিনেশন হলো, তার টেট্রাসাইক্লিন নষ্ট করে ফেলেছি তার ক্ষমতাটা। কিন্তু আর কিছু যে ব্যাকটেরিয়া পড়লো তাদের দুটোই রেজিস্ট্যান্ট পাওয়ার ছিল, অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন। এবার কি হবে? এবার বোথ রেজিস্ট্যান্ট কন্টেনিং মিডিয়াতে নন ট্রান্সফর্ম বেঁচে থাকবে, কিন্তু ট্রান্সফরমেন্ট সে মারা যাবে, যেহেতু তার কাছে আর টেট্রাসাইক্লিন নেই। এই একই ঘটনাটা আমি এখানে দেখানোর জন্য যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে ল্যাগ জিনের ক্ষেত্রে, এই যে এই ল্যাগ জিনে মনে করে ইনসারশন করবো আমি ল্যাগ জিন, তাহলে কী হবে? সাপোজ এটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট, এবার এখানে কি করছি না, এইটা রেস্ট্রিকশন এনজাইম আছে, রেস্ট্রিকশন অবস্থায় আছে, এটাই এইখানে, ঠিক আছে। এবার এখানে একটা ক্লিপ করে ফরেন ডিএনএ ঢোকাবো, ফরেন ডিএনএ ঢোকালাম কি, এই যে রেস্ট্রিকশন সাইট চিনতে পেরে আমি একটা ক্লিপ করে একটা ফরেন ডিএনএ এখানে ঢোকানোর পরে সেটা পরবর্তীতে কি করবে না, এটা তৈরি করছে। দ্য রিকম্বিনেন্ট ভেক্টর ক্যারি জিন অফ ইন্টারেস্ট, আমরা যেটা ঢুকিয়েছি সেটা চিনতে পারবো। কীভাবে চিনতে পারবো না, এখানে অ্যাম্পিসিলিন আছে সেই জন্য চিনতে পারবো। এবার তুমি মনে করো যে এইখানে এটা ল্যাগ জিন, ঠিক আছে, তাহলে এখানেও ল্যাগ জিন ছিল, এইখানে ল্যাগ জিনটাকে নষ্ট করলাম, তাহলে ল্যাগ জিন আর বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি করতে পারবে না। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেস যখন তৈরি করতে পারবে না, তখন একটা মিডিয়ামে যদি আমরা ছাড়ি, একটা মিডিয়াম আছে, মিডিয়ামে যদি আমরা নন ট্রান্সফর্ম আর ট্রান্সফর্ম মানে রিকম্বিনেন্ট আর নন রিকম্বিনেন্ট যদি দিই, কী হবে না, এরা বিটা গ্যালাক্টোসাইডের তৈরি করতে পারবে, আর বিটা গ্যালাক্টোসাইড তৈরি করতে পারলে তারা একটা এনজাইম সিক্রেশন করবে, যার জন্য তারা কেমিক্যাল তৈরি করবে, তারা ব্লুইশ কালার হবে। অতএব তারা একটা ব্লুইশ, এখানে লাল দেখাচ্ছে অবশ্য, লালটা মানে ব্লু মনে করো, ব্লুইশ কলোনি তৈরি করবে। ক্লিয়ার? আর এই রিকম্বিনেন্টরা তারাও থাকবে, দুটোরই তো অ্যাম্পিসিলিন আছে, এবার তারা এরা হোয়াইট কলোনি তৈরি করবে। ঠিক আছে? তাহলে একই জায়গায় দুরকম কলোনি পাবো,
একটা হচ্ছে এই জন্য বলা হয় ব্লু হোয়াইট কলোনি পাবো, এবং এটা হচ্ছে কি রিকম্বিনেন্ট কলোনি, আর এটা হচ্ছে নন রিকম্বিনেন্ট কলোনি। এইটাই কিন্তু এনসিইআরটিতে আছে, সেটাই আমরা এইখানে ডায়াগ্রাম তো দেওয়া নেই, জাস্ট আমি ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা করেছি যে মনে করো ল্যাগ জিনের মধ্যে, এই ল্যাগ জিনের মধ্যে আমি কোনোভাবে এই ল্যাগ জিন কী তৈরি করবে, বিটা গ্যালাক্টোসাইডেজ, এখানে লেখাও আছে, সব পড়ে নিও, পড়লেই বুঝতে হবে যে কথাগুলো বলছি। হ্যাঁ, তাহলে আমরা এই ল্যাগ জিনের ওখানে যদি প্রবেশ করিয়ে দিই ইনসারশন ইনঅ্যাক্টিভেশন, তা ল্যাগ জিন ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, তখন ওটা তৈরি করবে না, এবং ওই ল্যাগ জিনের ওখানে যদি টেট্রাসাইক্লিন হয় সেটা তো আরোভাবে আমরা তৈরি করতে পারবো, আরও, তার মানে একটা পারবো হচ্ছে ল্যাগ জিনের মাধ্যমে করতে পারবো, আর একটা পারবো হচ্ছে টেট্রাসাইক্লিন হিসেবে। নেক্সট, সিলেকশন অফ রিকম্বিনেন্ট ডিউ টু inactivation of antibiotics is a cumbersome or difficult procedure because it requires simultaneous plating on two plates having different antibiotics. কি বললো? রিকম্বিনেন্টকে চেনা বা এগুলোকে তৈরি করা একটা খুব ডিফিকাল্ট টাস্ক। তার একটাই কারণ, এদের চিনতে গেলে পরে আমাদের দুটো প্লেট তৈরি করতে হবে, দুটো মিডিয়াম তৈরি করতে হবে, দুটো মিডিয়ামে দুটো ধরনের আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং তার ফলে আমরা যেটা আগে বললাম সেইভাবে আমরা কিন্তু এদের সিলেকশন করতে পারবো রিকমেন্ডেশন কি, সেটা কি, দেয়ারফোর অল্টারনেটিভ সিলেক্টেবল মার্কার হ্যাভ বিন ডেভেলপড, অল্টারনেটিভ করতে হবে হুইচ ডিফারেন্সিয়েট রিকম্বিনেন্টস ফ্রম নন রিকম্বিনেন্ট, যেটা যে সিলেক্টেড মার্কার, যেমন আমরা অ্যাম্পিসিলিন রাখলাম, টেট্রাসাইক্লিন রাখলাম, ঠিক আছে, রিকম্বিনেন্টসকে নন রিকম্বিনেন্টস আলাদা করতে পারবে, হুইচ ডিফারেন্সিয়েট রিকম্বিনেন্টস ফ্রম নন রিকম্বিনেন্টস অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাবিলিটি টু প্রডিউস কালার, কি কালার তৈরি করতে পারবে, যেটা আসছে ফিরে আস্তে আস্তে কালার তৈরি করতে পারবে। তাহলে আমরা যদি কালারের ব্যবস্থায় যাই তাহলে আমাদের চিনতে খুব সুবিধা হবে। যদি বিটা গ্যালাক্টোসাইডে, যেটা কথা বলছিলাম, কালার ইন প্রেজেন্স অফ ক্রোমাটোজেনিক সাবস্টেন্স, এই ক্রোমাটোজেনিক সাবস্টেন্সটা কি না, বিটা গ্যালাক্টোসাইডের এনজাইম যে করে সেটা হচ্ছে কি ল্যাকটোজ ভেঙে ল্যাকটোজ এবং গ্লুকোজ তৈরি করে। ক্রোমাটোনিক সাবস্টেন্সটা যেই তৈরি করবে তখন সে ব্লুইশ কালার দেবে। ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো, যেখানে বলছে যে এটা খুব টাস্কটা খুব ডিফিকাল্ট ব্যাপার, আমাদের দুটো প্লেটিং তৈরি করতে হবে, দুটো প্লেট তৈরি করতে হবে, এবং সেখানে কী করতে হবে, রিকম্বিনেন্ট আর নন রিকম্বিনেন্ট করার জন্য আমাদের দুরকম করতে হবে। একটা হচ্ছে কি, যাতে আমরা একটা সিলেক্টেবল মার্কার এবং একটা জিন দুটোকে আমরা যাতে কাটতে পারি। ক্লিয়ার? এই যে আমরা দেখছি ডায়াগ্রামটা, এটাই কিন্তু এনসিইআরটি এর কথাটা বলতে যাচ্ছে। এই ব্লুইশ কালার, এই যে ব্লুইশ কালার, তার মানে এগুলো হচ্ছে নন রিকম্বিনেন্ট, এগুলো হচ্ছে নন রিকম্বিনেন্ট, কারণ এটা বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম প্রডিউস করেছে, এবং যার ফলে সে সাবস্টেন্সটা তৈরি হওয়ার পরে সে ব্লুইশ কালার করেছে। আর এই যে হোয়াইটিশ কালার দেখছি, এই হোয়াইটিশ কালারটা কী করেছি না, যেটা বলছে সেটা ইনসারশন ইনঅ্যাক্টিভেশন করেছি, যার ফলে ওই বিটা গ্যালাক্টোসাইডের জিনটা, জেড জিনকে আমরা ইনঅ্যাক্টিভেট করেছি। তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট, যার জন্য সে আর বিটা গ্যালাক্টোসাইডেজ জিন উৎপাদন করতে পারেনি এবং ব্লুইশ কালার তৈরি করতে পারেনি, অতএব এটা হচ্ছে রিকম্বিনেন্ট। ক্লিয়ার? প্রেজেন্স অফ ক্রোমাটোজেনিক সাবস্টেন্স গিভস ব্লু কালার colonies. If the plasmid in bacteria does not have an insert recombinant DNA encoding sequence of beta galactosidase, তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ যদি আমরা না ঢোকাতে পারি তবে ব্লুইশ কালার দেবে, আর যদি ঢোকাতে পারি তাহলে সেটা ব্লু কালার দেবে, এই হোয়াইট কালার দেবে। ইন দিস এ রিকম্বিনেন্ট ডিএনএ ইজ ইনসার্টেড, ভালো করে শোনো, এইবার ক্লিয়ার হয়ে যাবে। ইন দিস রিকম্বিনেন্ট ডিএনএ, যে কোনো একটা রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করেছি, সেটা ইনসুলিন হতে পারে, যাই হোক না কেন, রিকম্বিনেন্ট ডিএনএ ইজ
inserted within a coding sequence of an enzyme beta galactose কোন এনজাইম জেড জিনে অবস্থান করছে যে কোডিং সিকোয়েন্স জেড জিন তাতে আমরা কি করেছি একটা রিকম্বিনেন্ট ডিএনএ ইনসার্ট করে দিয়েছি আবার বলছি ইন দিস এ রিকম্বিনেন্ট ডিএনএ ইজ ইনসার্টেড উইদিন দ্য কোডিং সিকোয়েন্স অফ অ্যান এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেস তা বিটা গ্যালাক্টোসাইড এনজাইমটা তৈরি করবে তার তো একটা কোড থাকবে ডিএনএর মধ্যে সেই কোডিং সিকোয়েন্সে সেটা হচ্ছে জেড জিন সেখানে হচ্ছে সেটা হচ্ছে এক্সন সেই এক্সনের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি ইনসার্ট করেছি দিস রেজাল্টস ইনটু inactivation of gene for synthesis this enzyme which is referred to as insertion inactivation তাহলে ইনসারশন ইনঅ্যাক্টিভেশন আমরা দুভাবে পেলাম একটা টেট্রাসাইক্লিন আর একটা পেলাম বিটা গ্ল্যাক্টোসাইডেস বিটা গ্ল্যাক্টোসাইডেস আমাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক কারণ এটা কালার দেয় নন রিকম্বিনেন্ট আর রিকম্বিনেন্ট হলে কালার দেয় না মানে ব্লু কালার দেয় নন রিকম্বিনেন্ট আর রিকম্বিনেন্ট হলে কালার দেয় না তাহলে এটা অনেক বেশি রিকগনাইজেবল দ্য প্রেজেন্স অফ ক্রোমোজেনিক সাবস্টেন্স সেটা কি ইউজ ইন ফর্মেশন অফ কালার গিভস ব্লু কালার কলোনিজ ইফ দ্য প্লাজমিড ইন দ্য ব্যাকটেরিয়া ডাজ নট হ্যাভ ইনসার্ট মানে সেটা কি নন রিকম্বিনেন্ট প্রেজেন্স অফ ইনসার্ট results into insertion inactivation of the beta galactosidase gene and the colonies do not produce any color. These are identified as recombinant colonies. Clear হলো? Next আমরা যেটা পড়তে যাব vector for cloning gene in plants and animals. এটা পড়তে যাওয়ার আগে আমরা কতগুলো জিনিস আবার একটু দেখব এখান থেকে যেটা আমাদের বিশেষভাবে এবার আমরা